শেখ হাসিনা যদি আমাকে 50 টাকা কেজি চাল খাওয়ায় থাকে, 100 টাকা কেজি ডাল খাওয়ায় থাকে, আমি যদি তার চেয়ে কম দামে খাওয়াইতে পারি, সেটা হলো বিপ্লব। ভালো হবে স্বপ্ন দিকে 5ই আগস্ট করলাম। ভালো কতটুকু হয়েছে না হয়েছে সেটা পরে পাওয়া যাবে। কিছু যে হয় নাই তা না, স্বৈরাচার গেছে, ফেসিস্ট গেছে, সামনে কি হবে আমরা দেখতেছি। কিন্তু জিনিসপত্রের দাম, বাজারে যে আগুন লাগছে, এই আগুনটা এখন মহা আগুন হয়ে দেখা দিছে। এইটা এখন ওই যে দেখলাম কয়েকদিন আগে ক্যালিফোর্নিয়াতে যে আগুন লাগছে, লস এঞ্জেলসের আগুনের চেয়েও বড় আগুন, ওই অস্ট্রেলিয়াতে যে আগুন লাগে বনে, এর চেয়েও বেশি আগুন লাগছে জিনিসপত্রের দামে। এই সরকার যা এই যে হাজার হাজার কোটি টাকা মানুষের পকেট থেকে কাইটা নিবে, তাইলে আর অন্তত জিনিসপত্রের দামের বেলায় গত সরকারকে আর খারাপ বলা যাবে না, বলা উচিত হবে না। সত্যের খাতিরে আগে যদি আমি 50 টাকা কেজি চাউল কিনে খায় থেকে গরিব মানুষ, সেই চাউল যদি এখন 62 টাকা হয়, তাইলে বুঝতে হবে যে আমার পেটে, গরিব মানুষের পেটে আরো বেশি টান পড়তেছে, গরিব মানুষ আরো বেশি উপবাসে থাকবে। আগে যদি 60 লক্ষ মানুষ রাতে না খায় ঘুমায় থাকে, এখন 80 লক্ষ লোক না খায় ঘুমাবে। কাজে আগেরটাকে খালি বকা দিলে তো হবে না, আপনি তো বাস্তবতা দেখাইতে হবে যে আগের চেয়ে আমি ভালো। স্বাধীনতা কাহাকে বলে? স্বাধীনতা পরাধীনতার আমলে আমার প্লেটে শুধু ভাত আসতো আর একটা সবজি আসতো, কিন্তু স্বাধীনতার পরে যদি আমার প্লেটে ভাত আসে, সবজি আসে আর একটা ডিম আসে, ওই ডিমটা হইলো আমার স্বাধীনতা। আমার বিপ্লব হলো সেইটা, বা আন্দোলন, গণ অভ্যুত্থান সেইটা। সে করে ইউনূস সাহেব যা করে তার ভবিষ্যৎ চিন্তা করে করতে হবে, ইতিহাসে যাতে তিনি কলঙ্কিত না হন। আমি বলতে পারবো না, উনি উনার সম্মান বাঁচায় চলবে, কারণ উনি অনেক উঁচু লেভেলের মানুষ, উনি বাঙালি জাতের অনেক বড় সুসন্তান। উনি অপমানিত হোক এটা আমি চাই না, এরকম খুব ক্লিয়ার লিডার আমার অন্তর থেকেই চাই না। না, ওনার মতো মানুষ অপমানিত ঠিক হবে না, তাহলে জাতি হিসাবে আমরা আমাদের অমর্যাদা হবে। আমি হাঁটছে কিনা জানি না, তবে উনি সঠিক পথে হাঁটতে অনেকটা ব্যর্থ হচ্ছে বলে মনে হয়। উনি নিজে হাঁটছেন কিনা আমি জানি না, সবকিছু উনি সমস্ত পরিবেশকে উনি কন্ট্রোল করতে পারতেছে কিনা আমি জানি না। অনেক সময় দেখা যায় অনেক জ্ঞানী গুণী ব্যক্তিও তার পরিবেশের সাথে কুলায়ে উঠতে পারে না, হয়তো বা ইউনূস সাহেবের সেটা হইতে পারে। আমার কাছে সেইটাই মনে হয়। উনি যে খুব ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে চাইটা মনে হয় না, কিন্তু উনার আশেপাশে যারা আছে, যারা উনাকে আজকে যদি ইউনূস সাহেব পদত্যাগ করে দেয়, কালকে এদের কাউকে খুঁজে পাওয়া যাবে না। কাজে এদের অবলম্বন অন্ধের দৃষ্টির মতো হলে ইউনূস সাহেব, তারা তাকে কেন্দ্র করে তাদের সমস্ত আকাঙ্ক্ষা, উচ্চাকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করতে চায়। কাজে এখানে সবটা দোষ ইউনূস সাহেবের, এটা আমি মনে করি না। এটাই সরকারের ব্যর্থতা, সামগ্রিকভাবে এই সরকারের ব্যর্থতা। এক, দুই হইল দোষ যদি বলতে চান, তাহলে দোষ আমি বলবো আমরা যেহেতু তাকে সমর্থন করছি, আমাদের ওখানে বাদ দেওয়া যাবে না, কিন্তু এত ছেলেপেলের কাছে সব ক্ষমতা দেওয়া, এই ছেলেপেলেদের অভিজ্ঞতার যে অভাব আছে, তারা নিজেরাও সেটা বুঝতেছে না, ওইখান থেকে জিনিসটাকে একটু সরাইতে হবে। ওরাই সব এখানে কন্ট্রোল করতেছে সব কিছু। ইভেন ওই যে আমি বলি বাঁশের চেয়ে কঞ্চি দর, সূর্যের চেয়ে বালুর তাপ বেশি। ইভেন মন্ত্রিসভা বা ওই যে উপদেষ্টা সবার চেয়ে ওই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কি আগে তো সার্জি স্যার হাসনাত জানতাম, এখন আরো দেখি কত 158 জনে নাকি মন্ত্রীর চেয়ে ক্ষমতা বেশি রাখে। এইটা এই দেশের জন্য খুব দুর্ভাগ্যজনক হয়ে যাচ্ছে। কিন্তু আমি বারবার বলতেছি, আমি এদেরকে স্নেহ কোনো কম করি না, কিন্তু এরা যা করতেছে এটা দুর্ভাগ্যজনক হয়ে যাচ্ছে। এটা দেশ ক্ষতি হবে, দেশের ক্ষতি হবে। এই যে আসিফ নজরুল সাহেবের রূপটা আস্তে আস্তে আমি চিনি, জানি, সবকিছু জানি, কিন্তু উনাকে আমি কোনো কারণেই বলবো না উনি দেশপ্রেমী, উনি দেশের ভালো চায়। অনেক বেশি আবেগ দিয়া বলে, আগে বলতো একবার যদি ক্ষমতায় যাইতে পারতাম। বেশি চুপচাপ মানুষ কিন্তু ভালো না, অধিক চুপ মানুষ বেশি ভালো না। উনার কাছ থেকে কিন্তু মাঝে মধ্যে মানুষ শুনতে চায়। দেশের যখন ক্ষতি হয় অথবা ভালো হয়, দুইটা ব্যাপারে উনার কাছ থেকে কিন্তু উনি কোনো কথা বলেন না।
কিন্তু উনিও রাজনৈতিক অভিজ্ঞতায় কোনো অভিজ্ঞ মানুষ না। আমি যেমন 64 সন থেকে, উনার জন্মের 2 বছর আগের থেকে, কথাটা বুঝেন, উনার জন্ম 66 সনে, আমি 64 সনে ছাত্রলীগের কিশোরগঞ্জের কর্মী, 66 সনে কিশোরগঞ্জ ছাত্রলীগের আমি নেতা। তখন উনার জন্ম, আমি আইএসসি পাশ করে ফেলছি। আমার কথাটা কি আপনারা বুঝতে পারছেন? ওই একজন ইউনূস সাহেবের পরে আরেকজন, আর আছে আমার 2 জন সন্তান তুল্য ভালো ছেলে। একজন হইল এই 2 জন যারা মন্ত্রিসভায় বা উপদেষ্টা পরিষদে আছে, আর একজন আছে ওই যে মেন্টর, যাকে বলা হয় মাস্টার মাইন্ড, তার নাম বোধহয় মাহফুজ আলম। ওই আমি দেখি, কথাটা খুব ক্লিয়ার। আমি এদেরকে খুব স্নেহ করি, ভালোবাসি, ভালো চালাক, কোনো অসুবিধা নাই। ভালো চালায় সময় নেও, তাতেও কোনো অসুবিধা নাই। কিন্তু আমি মনে করি তাদের একটা ডেট দেওয়া উচিত, তারিখ দেওয়া উচিত নির্দিষ্টভাবে, যে 3 বছর পরে, 2.5 বছর পরে, 2 বছর পরে ওই তারিখে আমরা ইলেকশনে যাব। হ্যাঁ, বলার পরে এখন দেখলাম নির্বাচনের ব্যাপারে ওনারা প্রস্তুতি নিচ্ছেন, বলছে আগাচ্ছে, ভালো কথা। আমি এই সরকার ফেল করলে ক্ষতি হবে দেশে। আমি এই সরকার পাশ করুক, এটা চাই, ফার্স্ট ডিভিশনে পাশ করুক। আর ফার্স্ট ডিভিশনে পাশ করার অর্থ হইল, আমি জনাব মোহাম্মদ ইউনূস সাহেবকে সালাম জানাই বলছি, ওনার ওই কথাটা আমি একমত। আমার বয়স হয়েছে, আমি আর ক্ষমতায় থাকতে চাই না। আমি এই দেশে গণতন্ত্র দেখতে চাই, মানুষের মুক্তি দেখতে চাই, এবং আমি চলে যেতে চাই। ওনাকে আমি স্যালিউট করি। তা হইতে পারে, আমি জানি না, এটা হইতে পারে বিচিত্রাতে কাজ করতেন উনি, না তা করুক। কিন্তু আসিফ নজরুল সাহেব ব্রিলিয়েন্ট লোক, এই ব্যাপারে কোনো না হলে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর হইতো না, এত ছাত্র তাকে সার করতো না। ব্রিলিয়েন্ট লোক, এইসব ব্যাপারে মানে প্রত্যেক লোকেরই। কিন্তু উনি ক্ষমতা হাতে পায়ে যেন চুপসে গেলেন উনি, আমার কাছে তাই মনে হচ্ছে। ঘাতক দালাল নির্মূল, এটা তো আমি তো বললাম, জাহানারা ইমাম সাথে কাজ করছে, উনি তো 24 জনের একজন ছিলাম, কথাটা তো আমি বললাম। এটা তো খারাপ কিছু না। কি খারাপ কিছু? রাজনীতির পর্যায়ে পর্যায়ে মানুষের চিন্তা এবং চেতনার পরিবর্তন হবে, কিন্তু দেশপ্রেম ঠিক থাকবে। আসিফ নজরুল দেশপ্রেমের বাইরে যায় নাই। আমি কি কথা বলবো? উনি কি দেশপ্রেমের বাইরে গেছে নাকি? তাইলে আমি কেন তাকে আমি অত খারাপ কথা বলবো? তবে আমি বলবো, এখন যেন উনাকে চিনতে পারতেছি না, উনি আরো কিছু ভালো কাজ করতে পারেন। আমার পরামর্শ হলো, উনি আরো এনলাইটেন্ড, নিজে তো আসেনি, মানুষকেও এনলাইটেন করতে পারেন। উনি দিক নির্দেশনা আরো সুন্দরভাবে দিতে পারেন। ছেলেদেরকে বলতে পারেন, ডোন্ট গো ইন দিস ওয়ে, গো না। উনি দেশপ্রেমী, উনি দেশের ভালো চায়। উনি তো রাষ্ট্রদ্রোহ মামলার আসামি ছিলেন। আসিফ নজরুল অবশ্যই জনাব মোহাম্মদ আসিফ নজরুলের একটা ছাত্র রাজনীতিতে কেন বলবো না, এরপর থেকে যখন হয়েছে, তখন তার মধ্যে পলিটিক্যাল ইন্টারেস্টেড একটা ভাব ছিল। এবং 92 সনে বিএনপি ক্ষমতায় আসার পরে যখন গোলাম আজমের বিরুদ্ধে ফাঁসি, আমরা বলছি গোলাম আজমের ফাঁসি আদেশ দিছে যখন ওই গণ আদালত, সেই গণ আদালতের 24 জনের একজন ছিল জনাব আসিফ নজরুল। তখন তো ছিল ওই দিকে আওয়ামী লীগের দিকে গণ আদালতের পর, তার নাম হইল ওই যে আমাদের জাহানারা ইমামের পক্ষে ছিলেন উনি তো রাষ্ট্রদ্রোহ মামলার আসামি ছিলেন। আসিফ নজরুল অবশ্যই 24 জনের একজন ছিলেন উনি। আমি বললাম, বাংলাদেশের মানুষ জানতে চায় না কেন আসিফ নজরুল গোলাম আজমরে যে ফাঁসি দেওয়া হয়েছিল রেসকোর্স ময়দানে লাখ লাখ মানুষে, সেইখানে যে গণ আদালত ছিল, গণ আদালতের 24 জনের একজন হলো আসিফ নজরুল সাহেব, আইনজীবী হিসাবে বা আইনের মাস্টার হিসাবে, এবং উনি আসামি হয়েছিলেন। আমার স্ত্রী উম্মে কুলসুম রেখা, উনি সবচেয়ে ক্ষুদ্র আসামি হয়েছিল, কারণ উনি তখন জনাব গাজীউল হক, আমার ওয়াইফ তখন গাজীউল হকের জুনিয়র ছিল, আমার সঙ্গে তার তখনও বিয়ে হয়নি। আমার কথাটা খুব বোঝার চেষ্টা করেন। কাজেই